আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে অনেক, অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি। প্রিপোজিশন পার্ট 3 নিয়ে আজকে আমরা আলোচনা করব প্রিপোজিশন অফ নিয়ে। আপনারা যারা আমাদের গত ২ টি পর্ব প্রিপোজিশন পার্ট 1 এবং প্রিপোজিশন পার্ট 2 দেখেননি তারা যদি একটু দেখে আসেন সবচেয়ে বেশি ভালো হয়। তো ওকে আমরা সরাসরি শুরু করি। অফ। নরমালি আমরা একটু খেয়াল করি যে অফ এর একটা নরমাল ব্যবহার আছে সেটা হলো এটা মূলত র বা এর এই অর্থটা প্রদান করে অনেক সময় দেখা যায়। যেমন আমরা যদি বলি ধরেন আমরা এইভাবে বললাম ঢাকা বাংলাদেশের রাজধানী, তাহলে আমাদের ট্রান্সলেশনটা কি হবে? একদম নরমাল, ঢাকা তো ঢাকাই, ইজ দা রাজধানী ইংরেজি কি ক্যাপিটাল। এখানে আপনি খেয়াল করেন এই বাংলাদেশের শব্দটা হলো বাংলাদেশ, তার সাথে দেখেন এই শব্দটা বাংলাদেশ এর সাথে যোগ হয়েছে এর। আমরা লক্ষ্য করতেছি র বা এর ইংরেজিটা হলো অফ। তো আমরা এখানে অফটা নিলাম, অফ বাংলাদেশ। দেখেন এই ট্রান্সলেশনটা কিন্তু আমরা নরমালি জানি, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। তবে আমরা জানলাম এখানে অফটা কেন আসলো। এরকম যদি আমরা বলি মাথার অফ হেড, যদি বলি খাতার অফ নোটবুক, যদি বলি কলমের অফ পেন, যদি বলি বইয়ের অফ বুক, যদি বলি আকাশের অফ দ্য স্কাই, যদি বলি নদীর অফ রিভার, যদি বলি সমাজের অফ সোসাইটি। স্বাভাবিক কিন্তু, অর্থাৎ যদি কোনো শব্দের শেষে এক্সট্রা বাংলায় যদি আমরা দেখি র বা এর আছে তখনই কিন্তু আমরা বুঝে ফেলি ওইখানে আমাদের প্রিপোজিশনটা হবে অফ। কিন্তু বিষয়টা হলো আমরা যখন প্রিপোজিশনটাকে ফেস করব তখন কিন্তু আমাদের কোনোভাবেই এই র বা এর কোথাও লেখা থাকে না। তো আমরা এটা আসলে ফেস করব কিভাবে? আমাদের পরীক্ষায় প্রিপোজিশন গুলো কিভাবে আসে দেখেন, আমরা যদি ধরনটা একটু খেয়াল করি, ধরেন আমরা এইভাবে লিখলাম দা, একটা বাক্য লিখলাম আমরা, দা 21st ফেব্রুয়ারি ইজ আ রেড লেটার ডে ড্যাশ দ্য হিস্ট্রি ড্যাশ বাংলাদেশ। এরকম যদি আমরা লিখি, দেখেন 21st ফেব্রুয়ারি ইজ আ রেড লেটার ডে, 21শে ফেব্রুয়ারি একটি স্মরণীয় দিন। ঠিক আছে, দ্য হিস্ট্রি ড্যাশ দ্য হিস্ট্রি ড্যাশ বাংলাদেশ। দেখেন আমরা যখন এই প্রিপোজিশন গুলো লিখবো একদম খুব স্বাভাবিকভাবে একটা বিষয় খেয়াল করব, একদম পরিষ্কার ভাবে আপনি দেখেন ডান পাশ থেকে অর্থ করবেন। এটার অর্থ হুবহু বাংলাদেশ, এটার অর্থ ইতিহাস, আচ্ছা এটার অর্থ দিন। আচ্ছা প্রথমে যদি আমরা এই দুইটার মধ্যে একটা সম্পর্ক তৈরি করি, খেয়াল করেন বাংলাদেশ ইতিহাস দুইটা শব্দ যদি আমরা ডান দিক থেকে লিখি আপনি নিজেই খেয়াল করেন কথাটা কি আসে, বাংলাদেশ গ্যাপ ইতিহাস। এভাবে কিন্তু আমরা ডাইন দিক দিয়ে লিখবো। তাহলে এখন বলেন তো বাংলাদেশ ইতিহাস এই দুইটা কি আসলে কানেক্টেড ওয়ার্ড হয়েছে বাক্যের মধ্যে? অবশ্যই না। তো আমরা এই কানেক্টেড ওয়ার্ডের জন্য এখানে আমরা কি করতে পারি? যদি আমি এখানে লিখি, দেখেন বাংলাদেশ এর ইতিহাস। আচ্ছা এরপরে যদি আবার এখানে একটা গ্যাপ দিয়ে আমরা লিখি, এইভাবে গ্যাপ দিলাম, একটি স্মরণীয় দিন, একটি স্মরণীয় দিন, ধরেন আমরা এইভাবে লিখলাম। তার মানে বাংলাদেশ এর ইতিহাস এ একটি স্মরণীয় দিন, 21শে ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে একটি স্মরণীয় দিন। সো বাংলাদেশ এর এরটা কোন জায়গায় আসলো? এইখানে। আর এটা কোন জায়গায় আসলো? এইখানে। গত ক্লাসে আমরা এন এর ব্যবহার শিখিয়েছি, আপনি একটু দেখলে বুঝতে পারবেন। সো এখানে আপনি খুব স্পষ্ট বুঝতেছেন কেন এখানে এন বসলো, কেন এখানে অফ বসলো। অফের কারণটা নিয়ে আমরা আজকে আলোচনা করেছি মূলত, কিন্তু ইনের কারণটা নিয়ে আমরা গত পর্বে আলোচনা করেছি, যেটা একটু দেখে আসলে আপনার ভালো হবে।
তাই দেখেন দ্য 21st February ইজ এ রেড লেটার ডে ইন দ্য হিস্টরি অফ বাংলাদেশ। লাইক দ্যাট এরকম কিন্তু আমরা অসংখ্য বাক্য তৈরি করতে পারবো এবং অপের মূল কারণটা কিন্তু আমরা এখানে বুঝতে পারতেছি। তো যাই হোক, আমাদের পরীক্ষার মধ্যে বাক্যগুলো কিন্তু এরকম থাকবে। এখন দেখেন একটা বিষয় কি, এই ক্ষেত্রে আমরা একটা বিষয় খেয়াল করব যে দেখেন এই যে আপনার পজিশন, মানে আপনার কোনো কিছু ধরেন একটা আর একটার দখলে আছে, মূলত এই ক্ষেত্রে কিন্তু আমরা অফটা সবচেয়ে বেশি ব্যবহার করি। যেমন আপনি খেয়াল করেন যে এইখানে যদি আমরা বলি, ধরেন আমরা লিখলাম দ্য পোয়েম ড্যাশ নজরুল। আচ্ছা, যদি আমি এখানে অফ ব্যবহার করতে চাই ভাই, একটু খেয়াল করেন, এখানে নজরুলের কথা বলা হয়েছে, এখানে পোয়েমের কথা বলা হয়েছে। অবশ্যই এই কবিতাটার মালিক কারা আসলে? এই কবিতাটা কার সম্পদ? নজরুলের সম্পদ। যেই কারণে এখানে দেখা যাইতেছে আমরা বাংলা অর্থ অনুসারে যদি করি নজরুল এর কবিতা, এখানে কিন্তু এর চলে আসে, তাই আমরা অফ বসাইতেছি। আবার আপনি দেখেন এই কবিতাটার মালিকও কিন্তু নজরুল। ঠিক আছে, তাই এটাকে যদি কখনো এরকম পজিশন বোঝায়, পজিশন মানে কার সম্পদ এটা যদি বোঝায়, মানে বিলংস টুটা নির্দেশ করে, তাহলে কিন্তু আমাদের এখানে নরমালি কি বসতেছে? অফ বসতেছে। যেমন আমরা যদি এইরকম আরো অনেক কিছু বলি, ঠিক আছে, যেমন ধরেন আমরা যদি আরেকটা উদাহরণ নেই, ধরেন আমরা লিখলাম দ্য ডেভেলপমেন্ট, গ্যাপ দিলাম, এখানে লিখলাম বাংলাদেশ। আপনি ভালো করে খেয়াল করে দেখেন এখানে যে বাংলাদেশ, উন্নয়নটা কিন্তু বাংলাদেশেরই। সো এখানে আসতেছেও কিন্তু এর বাংলাদেশের উন্নতি। তার মানে এখানে বিষয়টা কি? অফ। এই একটা প্রক্রিয়া আছে, ঠিক আছে। এরকম আপনি অসংখ্য বাক্য পাবেন। যেমন আমরা ছোটবেলা থেকেই পড়ছি অ্যাপ্লিকেশনের ভিতরে যে আই এম এ স্টুডেন্ট অফ ইউর স্কুল, আই এম এ রেগুলার স্টুডেন্ট অফ ইউর স্কুল। তার মানে কি? আমি কিন্তু ওই স্কুলের ছাত্র। অনুরূপভাবে আই এম এ রেগুলার স্টুডেন্ট অফ ইউর কলেজ, আমি কিন্তু ওই কলেজের ছাত্র। অটোমেটিক্যালি কিন্তু আমরা এখানে অফ বসাইতেছি। নট অনলি দ্যাট, আমরা এগুলো কিন্তু ব্যবহার করতেছি যে আই এম এ সিটিজেন অফ বাংলাদেশ, আমি বাংলাদেশের একজন নাগরিক। তার মানে যখন আমি কার সম্পদ, ঠিক আছে, তখনই দেখা যেতেছে তার আগে আমাদের কি বসতেছে? অফ বসতেছে। এটা একটা সাধারণ রুলস অফের। আমরা একটু ভিন্নতার মধ্যে চলে যাচ্ছি, একটু খেয়াল করেন। বেশিরভাগ ক্ষেত্রে আমরা যদি এখানে দেখি সংখ্যা, ঠিক আছে, প্লাস মানে এইখানে আমরা নিলাম সংখ্যা, এখানে দিলাম আমরা সামথিং, মানে কোনো কিছু, ঠিক আছে। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা এখানে দেখতেছি আমাদের অফ বসতেছে। কিভাবে? যেমন আমরা এখানে লিখলাম ওয়ান অফ দেম, তাদের একজন বা তাদের একটি, এটি কিন্তু হতে পারে, ঠিক আছে। এইরকম অনেকগুলো ফ্রেজও আছে আমাদের, যেমন এ লট অফ। এই অফের পরে কি বলতে পারি আমরা? এ লট অফ পিপল, এ লট অফ ম্যাঙ্গোস, অনেক কিছু কিন্তু বলতে পারি। অনুরূপভাবে আ কাপ অফ টি, এক কাপ চা। আচ্ছা, ধরেন আ কাইন্ড অফ পিপল, ওই এক ধরনের মানুষ আর কি, ঠিক আছে। এই যে যে আমরা বিষয়গুলো ব্যবহার করতেছি, যে এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ নাম্বারকে নির্দেশ করতেছে। তো এরকম যত নাম্বারিং জিনিসগুলো চলে আসতেছে, এই পাশে যখন সামথিং অথবা সামওয়ান চলে আসতেছে, তখন আমরা মাঝখানে যে প্রিপোজিশনটা ব্যবহার করতেছি নর্মালি অফ ব্যবহার করতেছি। আমার মনে হয় প্রিপোজিশনের এই ধরনের ব্যাপারটা আমরা অনেকটাই বুঝতে পেরেছি। যেমন আমরা যদি বলি দ্য বুড়িগঙ্গা ইজ আ ট্রিবিউটারি বা ট্রিবিউটারি অফ দ্য মাইটি গঙ্গাস। অর্থাৎ আপনি লক্ষ্য করেন এখানে বুড়িগঙ্গা নদীটি বৃহৎ যে আমাদের গঙ্গা নদী আছে তার শাখা নদী, ঠিক আছে। এই যে যে ব্যাপারগুলা, এই ব্যাপারগুলা কিন্তু খুব ইম্পর্টেন্ট। একদম নর্মাল এক্সাম্পল যদি দেই আমি, আই এম এ স্টুডেন্ট অফ দেবেন্দ্র কলেজ, অথবা আই এম এ স্টুডেন্ট অফ মহিলা কলেজ, গভট মহিলা কলেজ, আই এম স্টুডেন্ট অফ খান বাহাদুর কলেজ, এক্স এই যে আপনি যে অফটা ব্যবহার করতেছেন, এটা কিন্তু এর এই অর্থটা প্রদান করছে। একটা বিষয়, আরেকটা হলো যে
আপনি যখন দেবেন্দ্র কলেজের একজন স্টুডেন্ট, তো স্বাভাবিকভাবেই কিন্তু আপনি দেবেন্দ্র কলেজের একটি সম্পদ। অর্থাৎ আপনি কার সম্পদ তার উপরে ডিপেন্ড করেও কিন্তু আমরা অফটা ব্যবহার করছি। এটা যেমন একটা বিষয়, আরেকটা বিষয় আছে আমাদের অফের ক্ষেত্রে, যেটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন আপনি একটু খেয়াল করেন, ধরেন আমি যদি এখানে বলি কাম শব্দের অর্থ আসা, কাম অফ, ঠিক আছে? ধরেন আমি বলি হি কেম অফ আ নবেল ফ্যামিলি বা পুর ফ্যামিলি, সে একটি গরিব পরিবারে জন্মগ্রহণ করেছিল। আপনি একটু খেয়াল করেন এখানে কেম অফ, তার মানে প্রিপোজিশনের কোনো ভার্বের পরে প্রিপোজিশন বসার পরে যখন ওই ভার্বটার অর্থ চেঞ্জ হয়ে যায় তখন ওই ভার্বগুলোকে বলা হয় ফ্রেজাল ভার্বস অথবা গ্রুপ ভার্বস। দেখেন এই কামের পরে অফ বসার কারণে, ঠিক আছে, এটার অর্থ হয়ে গেছে জন্মগ্রহণ করা। তিনি একটি গরিব পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু বস্তুত কি দাঁড়াইতেছে, এটাকে যদি আমরা হাইলি অ্যানালাইসিস করি তাহলে কি দাঁড়ায় দেখেন, তিনি একটি গরিব পরিবারে এসেছিলেন। বেসিক্যালি হি ইজ দ্য মেম্বার অফ এ পোর ফ্যামিলি। মূলত ঘটনাটা কিন্তু এই, হি ইজ দ্য মেম্বার অফ আ পোর ফ্যামিলি, ইজ দ্য মেম্বার অফ, ইজ এই অংশটাই কিন্তু এক সময় কি কালক্রমে কেম অফ হয়ে গেছে। দিস ইজ দ্য অরিজিন। এটাই কিন্তু উৎপন্ন হওয়ার একটা ফ্রেজাল ভার্ব উৎপন্ন হওয়ার মূল প্রক্রিয়া। এগুলা নিয়ে আমরা ধাপে ধাপে পর্যায়ক্রমে আপনাদের চাহিদা থাকলে আলোচনা করবো ইনশাল্লাহ। তো যাই হোক, আমরা একটু অ্যাপ্রোপ্রিয়েট অংশে মুভ করি। সবাই একটু মনোযোগের সাথে খেয়াল করেন। অ্যাপ্রোপ্রিয়েট অংশে মুভ বলতে যেটা এখানে বুঝায়, দেখেন আমাদের এমন কিছু ব্যাপার আছে, যেমন ধরেন আমি এখানে লিখলাম গ্যাপ, তারপরে লিখলাম কোন বিষয়ে, এখানে আরেকটা গ্যাপ দিলাম। আচ্ছা, এখানে আপনি দেখেন কোন বিষয়ে আপনি কি কি হতে পারেন, কোন বিষয়ে আপনি সচেতন হতে পারেন। আচ্ছা, এই সচেতন ইংরেজি কি? এই সচেতন ইংরেজি হলো কনসাস, আওয়ার, কেয়ারফুল, অ্যালার্ট। আমরা আরো শব্দ নিয়ে আসতে পারি, যেমন কসাস। একটু ভালো করে খেয়াল করবেন, কোন বিষয়ে যখন আপনি সচেতন, নর্মালি তখন কিন্তু এই সচেতন শব্দটার পরে কি বসে, আমাদের অফ বসে। ফর এক্সাম্পল, আপনি যদি এই কথাটা খেয়াল করেন যে উই আর নট কেয়ারফুল অফ আওয়ার হেলথ, আমরা আমাদের স্বাস্থ্যের বিষয়ে সচেতন নই। এখানে আপনি লক্ষ্য করছেন অফটা বসছে। আমরা এখানে কেয়ারফুল শব্দটা ইউজ না করে বলতে পারতাম উই আর নট কনসাস of our health, we are not aware of our health, we are not alert of our health, we are not conscious of our health। আমরা কিন্তু এগুলো ইউজ করতে পারতাম। তো এই যে আমি যে এখানে কতগুলো শব্দ লিখছি সচেতন, হ্যাঁ, এই ওয়ার্ডস আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার লাইফ। নট অনলি এসএসসি, এইচএসসি, অ্যাডমিশন, এই লেভেলগুলোতেই যে ইম্পর্টেন্ট তা না। ফাইনালি আপনি জীবনে যতদিন প্রতিযোগিতামূলক পরীক্ষা দেবেন বাংলাদেশের প্রেক্ষাপটে, প্রত্যেকটা প্রতিযোগিতামূলক পরীক্ষা এগুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আপনার অত্যন্ত সুচারুভাবে সুন্দরভাবে এগুলা আয়ত্ত করতে হবে, তাহলে আপনি অবশ্যই ভালো করবেন। এই সচেতন শব্দের মধ্যে আমরা এখানে আরো কিছু শব্দ নিয়ে আসতে পারি। দেখেন, যখন আমরা সচেতন সেখানে আমরা কিন্তু কেউ কেউ কোনো বিষয়ে অহংকারীও হইতে পারে, অহংকারী কিংবা গর্বিত, এটা হতে পারে, ঠিক আছে? তো অহংকারী ইংরেজি আমরা হলো বোস্টফুল, বোস্টফুল অহংকারী, গর্বিত ইংরেজি প্রাউড। সো আমরা কিন্তু এইগুলার পরে কি বসাবো, অফ বসাবো, ঠিক আছে? যেমন আমি যদি এখানে বলি আই এম প্রাউড ড্যাশ কাজী নজরুল ইসলাম, নজরুল ইসলাম।
অর্থাৎ আমি কাজী নজরুল ইসলামকে নিয়ে গর্বিত বা কাজী নজরুল ইসলামের বিষয়ে গর্বিত, এর অর্থ বোঝাইতেছে। যদি আমরা একটু ডিপলি থিঙ্ক করি ব্যাপারটা এই যে আমি কাজী নজরুল ইসলামকে পছন্দ করি, তার কবিতা পছন্দ করি, তার সকল বিষয়ে আমি গর্বিত। তার মানে তার যে বিষয়গুলো আছে, তার কবিতার ফ্যান আমি, তার গল্পের ফ্যান আমি, কোনো না কোনো ভাবে এর ডিপলি চিন্তা করলে এটা কিন্তু চলে আসে। তো আমরা এখানে খেয়াল করব বোস্টফুল এবং প্রাউড, এই দুটো শব্দের পরে গ্যাপ পাইলে সাধারণত আমরা কি ব্যবহার করব? অফ ব্যবহার করব। এছাড়া আপনি দেখেন আরো কিছু শব্দ আছে, খুবই ইম্পর্টেন্ট শব্দ আমরা এখানে বলতে পারি। ধরেন আমি একটা শব্দ নিয়ে আসলাম, বর্জিত, ঠিক আছে, ডিভয়েড, এই শব্দটা আমরা লিখলাম। যেমন যদি বলি এডুকেশন, বা এইভাবে একটা বাক্য লিখলাম, হি ইজ ডিভয়েড অফ রিয়েল এডুকেশন। মানে এর অর্থ হলো সে প্রকৃত শিক্ষা বঞ্চিত, বঞ্চিত বা বর্জিত, বাতিল, সেটা তার ভেতরে নাই, এটা বোঝাইতেছে। লাইক দ্যাট, এই বর্জিতর মধ্যে আমরা আরেকটা শব্দ বলতে পারি, বঞ্চিত। ইংরেজিটা কি? ডিপ্রাইভড। ঠিক আছে, এই ধরনের বাক্যটা কিন্তু খুব বেশি আসে আমাদের। যদি আমরা এই বাক্যটা এভাবে লিখি, যেমন দে আর ডিপ্রাইভড, তারা বঞ্চিত, ড্যাশ দেয়ার রাইটস, অথবা দেয়ার বেসিক রাইটস। তারা এখানে দেখেন হিসাব অনুসারে কিন্তু এরকম আসে, দে আর ডিপ্রাইভড, দেয়ার বেসিক রাইটস, তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত। কিন্তু আসলে ব্যাপারটা কি? তারা তাদের যে মৌলিক অধিকারগুলো আছে, এই মৌলিক অধিকারের অধিকারে এই পজিশনটা তাদের কাছে নাই, এরকম বুঝাইতেছে, এই সম্পদটা তাদের কাছে নাই। যে কারণে আমরা ডিপ্রাইভড এই শব্দটার পরে সাধারণত কি বসাই? আমরা অফ বসাই। এই যে আমাদের কিছু শব্দ আসলো, কনসাস, অ্যাওয়ার, কেয়ারফুল, অ্যালার্ট, কনসাস, বোস্টফুল, প্রাউড, ডিভয়েড, ডিপ্রাইভড, এই শব্দগুলা এরপরে সাধারণত আমাদের কি বসে? অফ বসে। এবং আমি যে এখানে যে অর্থগুলোর কথা বললাম, মূলত এই অর্থগুলো কিন্তু এখানে চলে আসে। আমাদের এখানে আরো কয়েকটা শব্দ আছে, একদম শব্দ আমরা শেষ করে ফেলেছি তা না, তবে যে শব্দগুলো আমাদের সচরাচর আসে এটি কিন্তু আমাদের বুঝতে হবে। আচ্ছা দেখেন, আমার এই ভিডিওটা হয়তো আরো 5-10 মিনিট ইয়ে করবে। তো এই ক্ষেত্রে আপনারা একটু ধৈর্য সহকারে যদি ভিডিওটা দেখেন, অপের এই ক্রিটিক্যাল ইউজগুলো আপনার কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমাদের এরকম কিছু আছে, যেমন কিছু কিছু বিষয় আমাদের খুবই প্রিয়, এটাকে আমরা বলি ফন্ট, ঠিক আছে। এইটার পরেও কিন্তু আমাদের কি বসে? অফ বসে। যেমন আপনি এখানে যদি বলেন আই এম ফন্ড অফ রিডিং বুকস, তার মানে বই পড়া আপনার কাছে খুব ভালো লাগে, এই কথাটা কিন্তু বোঝাইতেছে। আই এম ফন্ড অফ রিডিং বুকস, এই যে দেখেন এখানে কিন্তু আমার অফটা চলে আসছে। অনুরূপ ভাবে যেমন আপনার প্রিয় আছে, অনুরূপ ভাবে অনেক বিষয়ে কিন্তু আপনি অজ্ঞ হতে পারেন। এই অজ্ঞ ইংরেজিটা কি আসতেছে? ইগনোরেন্ট। ইগনোরেন্ট শব্দের অর্থ অজ্ঞ, এটার পরও আমাদের কি বসবে? অফ বসবে। যেমন এখানে যদি বলি আই অ্যাম ইগনোরেন্ট, আমি অজ্ঞ। কোন বিষয়ে অজ্ঞ আমি? মনে করেন যে পলিটিক্স, কিচ্ছু বুঝি না, ঠিক আছে, এখানেও কিন্তু আমাদের কি বসবে? অফ বসবে। তো এখানে আমরা লক্ষ্য করতেছি আরো কিছু শব্দ আমরা পড়লাম, একটা পড়লাম ফন্ট, আর একটা পড়লাম ইগনোরেন্ট, এবং বেশ কিছু শব্দ কিন্তু আমরা পড়লাম, ঠিক আছে। এই জিনিসগুলো খুব গভীরভাবে, খুব সুন্দরভাবে, সুচারুভাবে আয়ত্ত করার চেষ্টা করবেন, দেখবেন আপনি অনেক জায়গা থেকে আপনি প্রিপোজিশনাল এই প্রবলেমগুলো সলভ হয়ে যাচ্ছে। আরো কিছু বিষয় আছে, দেখেন আমরা একটু ই নিয়ে আলোচনা করি, মরা নিয়ে আলোচনা করি, কি বলেন? কয়েক ধরনের মরা আছে, আমরা মারা যাই। দেখেন আমরা জানি ডাই শব্দের অর্থ মারা যাওয়া, কিন্তু এই ডাইয়ের পরে যদি আমরা প্রিপোজিশন অফটা ইউজ করি, তখন আমাদের মারা যাওয়ার ধরনটা হবে রোগ।
মানে রোগে মারা যাওয়া। আচ্ছা, ডাইয়ের পরে যদি আমরা অব ব্যবহার না করে যদি আমরা বাই ব্যবহার করি, তখন এই মরার কারণটা হবে দুর্ঘটনা। আচ্ছা, এই ডাইয়ের পরে যদি আমরা ফ্রম ব্যবহার করি, ফ্রম, তাহলে এই মরার কারণটা হবে বেশি বা ওভার কোনো কিছু করে, ওভার কোনো কিছু করে। খেয়াল করছেন? আচ্ছা, আবার এই মরার কারণটা যদি হয় মহৎ কোনো উদ্দেশ্য, সেক্ষেত্রে আমরা ফর বসাই, মহৎ কোনো উদ্দেশ্য। আচ্ছা, আবার দেখেন এই মরার কারণটা যদি হয় বৃদ্ধ হয়ে গেছে, মরার বয়স হয়েছে, ঠিক আছে, একটা সময় তো মারা যাবেই, মারা যাওয়াটা যদি হয় স্বাভাবিক, তাহলে আমরা নর্মালি কি বসাইতেছি, তখন আমরা কিন্তু ব্যবহার করতেছি, মরার ক্ষেত্রে ইন ব্যবহার করতেছি। তো আপনি এই বিষয়টা একদম স্পষ্টভাবে যদি আমরা কতগুলা বাক্যের মাধ্যমে উদাহরণ দিই, খেয়াল করেন। ধরেন এখানে লিখলাম যে হি ডাইড, সে মারা গেল, ড্যাশ, এখানে লিখলাম ফেভার, ফেভার শব্দের অর্থ জ্বর, জ্বরে মারা গেল। নেক্সট আমি এটা লিখলাম, ধরেন হি ডাইড ড্যাশ, এখানে লিখলাম অ্যাক্সিডেন্ট, সেটা হতে পারে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট, সুইসাইডও হতে পারে। আচ্ছা, আবার ধরেন আমি এখানে লিখলাম হি ডাইড, ঠিক আছে, আমরা লিখলাম ওভার ইটিং, এখন ওভার ইটিং, ওভার ওয়ার্ক, ওভার যাই করুক। অথবা ধরেন আমি এখানে লিখলাম হি ডাইড ড্যাশ দ্য কান্ট্রি, তার মৃত্যুটা ছিল কিন্তু দেশের জন্য। আচ্ছা, এখন আমি লিখলাম হি ডাইড, এখানে লিখলাম 1976। আচ্ছা, এখন আপনি বলেন এখানে তার মারা যাওয়ার কারণ কি? ফিভার মানে একটা রোগ, তাই কি বুঝবে? অফ। এখানে মারা যাওয়ার কারণ কি? অ্যাক্সিডেন্ট বাই। এখানে মারা যাওয়ার কারণ কি? অতিরিক্ত কোনো কিছু করে বা অতিরিক্ত খেয়ে, তাই এখানে কি বসতেছে আমাদের? ফ্রম। এখানে মারা যাওয়ার কারণ কি? দেশ, মহৎ উদ্দেশ্য, ফর। এখানে মারা যাওয়ার কারণ কি? 1976 তো কোনো কারণ হইতে পারে না, তাই এটা স্বাভাবিক, তাই কি বসলো আমাদের? ইন। আমার মনে হয় এই মরার ব্যাপারটা আপনারা অনেক ভালো বুঝেছেন, ঠিক আছে। আশা করি এই জায়গা থেকে আমাদের যদি কোনো প্রিপোজিশন আছে আমরা পারবো। আরেকটা বিষয় আছে, যদিও ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, আপনারা বিরক্ত না হলে এটা বলে আমি শেষ করে দিচ্ছি। সেটা হলো দেখেন, কনসিস্ট অফ এবং কনসিস্ট ইন। কনসিস্ট অফ বলতে বোঝায় হলো গঠিত হওয়া, গঠিত হইতে গেলে তো কোনো কিছু লাগে। ফর এক্সাম্পল, যেমন আওয়ার ফ্যামিলি, আমাদের পরিবার, কনসিস্ট অফ 10 মেম্বার্স। এইখানে যে জিনিসটা ব্যবহৃত হয়েছে দেখেন, অফটা ব্যবহৃত হয়েছে এই কনসিস্ট অফ এর ক্ষেত্রে। এই পাশে যে জিনিসটা আছে যেটা গঠিত হয়েছে, আর এই পাশে হলো যা দিয়ে গঠিত হয়েছে। আমরা এটাও বলতে পারতাম, যেমন দ্য রেইনি সিজন কনসিস্ট অফ 2 months নেমড আষাঢ় অ্যান্ড শ্রাবণ। এরকম অনেক কিছুই কিন্তু বলতে পারি, যে আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি এটা একটা ভবন। আমরা যদি বলি দিস বিল্ডিং কনসিস্ট অফ ব্রাইক্স, সিমেন্ট, স্যান্ড, এটসেট্রা। ইট বালি সিমেন্ট এগুলা দিয়ে কি হয়েছে? তৈরি হয়েছে। তার মানে এখানে আমরা যা তৈরি করলাম সেটা, এখানে তার উপাদানগুলা। এই স্টাইলে যদি কখনো থাকে তাহলে আমাদের কনসিস্টের পরে কি বসবে? অফ বসবে। কিন্তু কনসিস্ট ইন কখন বসবে? যখন একটা কিছু আর একটা কিছুর মধ্যে নিহিত থাকে। যেমন আমরা যদি বলি হ্যাপিনেস, হ্যাপিনেস শব্দের অর্থ কি? সুখ। কনসিস্ট ইন পিস, সুখ থাকে শান্তির ভেতরে, ঠিক আছে, তার মানে সুখটা শান্তির ভেতরে চলে গেছে। অর্থাৎ একটা যদি আর একটার ভেতরে যেয়ে থাকে, নিহিত অবস্থায় থাকে, তখন এটাকে বলা হয় নিহিত থাকা, গঠন করা না কিন্তু। আর কনসিস্ট অফ হলো গঠন করা। তাই দেখেন এই কনসিস্ট ইন এবং কনসিস্ট অফ
এইখান থেকেও যদি আমাদের প্রিপোজিশন আসে, ইনশাআল্লাহ আমরা এই প্রিপোজিশনটা পারবো। আশা করছি আপনাদের আমার আজকে এই অপের ক্লাসটা ভালো লেগেছে। এর খুব দ্রুত আমরা প্রিপোজিশন পার্ট 4 নিয়ে আপনাদের সামনে হাজির হব। ঠিক আছে? আমাদের পরবর্তী ক্লাসের দাওয়াত রইল।